হাদির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না, যারা ইনকিলাব মঞ্চের নাম শোনেন নাই, তারা আগামী দিনের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। এবং এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মূল তত্ত্ব কথা, এটাই হচ্ছে আজাদির বাংলাদেশ, এটাই হচ্ছে বাংলাদেশ 2। এবং সেই বাংলাদেশ 2 লড়াইতে একটা দুইটা বুলেট না, লক্ষ বুলেট দিয়েও এই আজাদির লড়াই বন্ধ করা যাবে না। একটা গুলির বিদ্ধ হয়েছেন হাদি সাহেব, না হাদি ওসমান, ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি যে মঞ্চ, ইনকিলাব পার্টির মঞ্চের সম্ভাব্য প্রার্থী, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। বিদেশি অস্ত্র বডি রিকভারি ও 17 লক্ষ টাকা ডাকাতির মামলা, এটা কোনোভাবেই সম্ভব নয় যে মাত্র 3 মাসে এরকম অপরাধীর জামিন হয়ে যাওয়া। সেই অসম্ভবকে সম্ভব করেছেন বিএনপি নেতা ও নেত্রকোনা 1 আসনের বিএনপির ক্যান্ডিডেট ব্যারিস্টার কায়সার কামাল। বলছি হাদিকে গুলি করা সন্ত্রাসী ফয়সাল করিমের কথা। সে অস্ত্রসহ অ্যারেস্ট। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ জানতে পারবেন এবং অথেন্টিক সোর্স থেকে পাওয়া তথ্য থেকেই ক্লিয়ার হতে পারবেন বর্তমানে সার্বিক অবস্থায় ওসমান হাদি কী অবস্থায় আছেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। এক তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, মানে গত 10 দিন, আপনারা আমার ইলেকশন ক্যাম্পেইনের জন্য টাকা পাঠিয়েছেন। যারা আমাদের যে ইসলামী ব্যাংক বাংলা মোটর ব্রাঞ্চ ডেডিকেটেড একটা অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন 2,56,708 টাকা। আবার বলছি, ব্যাংক অ্যাকাউন্টে 2,56,708 টাকা। বিকাশে পাঠিয়েছেন গত 10 দিনে 2,50,456 টাকা। বিকাশে 2,50,456 টাকা। নগদে পাঠিয়েছেন গত 10 দিনে 47,801 টাকা। রকেটে পাঠিয়েছেন গত 10 দিনে 8,565 টাকা। এর মানে গত 10 দিনে আপনারা আমাকে পাঠিয়েছেন বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে 5,63,530 টাকা। এর সাথে আপনারা জানেন, আমি যখন প্রতিদিন ক্যাম্পেইনে বের হই, আমাদের বিভিন্ন একদম জুনিয়র ভাই বন্ধু থেকে শুরু করে আমাদের মা, খালা, আমাদের আঙ্কেল আন্টিরা আমাকে 20 টাকা থেকে শুরু করে 500-1000 টাকা হাতের মুঠোয় দিয়ে দেন। আমরা গত 10 দিনে সেরকম যেটা পেয়েছি, এটা 61,350 টাকা। যখন দুদকের সামনে আমরা ক্যাম্পেইন করছিলাম, 50, 100, 200 টাকা তো অনেকে হাতের মুঠে দিয়ে যাচ্ছিলেন, মানে এমন ভাবে হ্যান্ডশেক করে হাতের মধ্যে যখন চলে যায় তখন আমি না নিলে খুব কষ্ট পাই। এক ভাই 50,000 টাকা, মানে আমি বুঝিও নাই, আমার পকেটের মধ্যে রেখে উনি চলে গেছেন। একটু পরে আমি একটু মানে উঠে দেখার জন্য যে পকেট থেকে মিস হয়ে যায় কিনা ওদের হাতে দিব, তখন দেখলাম যে 50,000 টাকার একটা বান্ডেল আমার কাছে নগদ এবং বিভিন্ন অ্যাকাউন্ট সহ 6,24,880 টাকা এসেছে। সম্ভবত তারেক রহমান সাহেব বলেছেন যে আপনারা প্রতীক দেখে ভোট দিবেন। আপনাদেরকে বিনীত অনুরোধ করি, আপনারা শুধু প্রতীক দেখে নয়, আপনারা প্রধানত প্রার্থী দেখে ভোট দিবেন। গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি গুরুতর আহত অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কাউরে একদম গুলি করে মেরে ফেললো। বলতেছিলাম, মা, কেউ যদি রুমে এসির মধ্যে মারা যায় আর কাউরে একদম গুলি করে মেরে ফেললো, মানে কবরেই তো যাবে। আর ব্যাপারটা তো এমন না যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম, বরং জীবনে তো পাপ আমাদের সবারই আছে। হয়তো আমার প্রচন্ড পাপ থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ তোমার মাফ করে দিতে পারে। এটুকু তো ন্যূনতম প্রত্যাশা আমাদের থাকা দরকার। হাদির ওপর হামলার ঘটনায় সারা দেশে চলছে প্রতিবাদ আর বিক্ষোভ।
হাদিকে গুলির খবরে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি থেকে ছুটে এসেছে তার পরিবার। এমন পরিস্থিতিতে হাদির ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার 12 ডিসেম্বর রাতে শহরের খাসমহল এলাকায় হাদির বাড়িতে চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম। তিনি বলেন, বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। এখন কি পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারিনি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল আলম বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এর আগে শুক্রবার দুপুর 2:15টার দিকে রাজধানীর বিজয়নগরে পানির ট্যাঙ্কের সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। এক পর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। জুলাই যোদ্ধা ওসমান হাদি সহ জুলাইয়ের সম্মুখ সারি যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির উপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। এই বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অনতিবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারব। এই হামলায় জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এই বিষয়ে আমরা জনগণকে সার্বিক সহযোগিতা পাব বলে দৃঢ় বিশ্বাস করি। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। বর্তমানে অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারি যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই লাইনটা আমি আবারও বলতেছি, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। তারপরে এই রেগুলার অ্যারেস্ট ফেসিস্ট অ্যারেস্টের সংখ্যা বাড়াতে হবে। ওসমান হাদির গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা জড়িত। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। উনি ক্রিটিক্যাল কন্ডিশন অবস্থায় আছে। আমাদের সবার দোয়ায় আল্লাহ দিলে উনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবেন। এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো, এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব। যারা ইলেকশনে পার্টিসিপেট করে তাদের যদি হাতিয়ার আমাদের কাছে জমা থাকে ওইগুলো আমরা তাদের ফেরত দিব। এটা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র। আসামি ধরার প্রক্রিয়াটা চলমান আছে। আমরা আশা করি আপনাদের সহযোগিতায় খুব তাড়াতাড়ি হয়তো তারা ধরতে পারবে। তারেক রহমান হলো 25 তারিখে আসবে, তার নিরাপত্তা নিয়ে এক ধরনের শঙ্কা রয়েছে, সেটা নিয়ে আপনাদের কি তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তা ব্যাপারে যত ধরনের প্রস্তুতি নেই আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। বিদেশি অস্ত্র বডি রিকভারি ও 17 লক্ষ টাকা ডাকাতির মামলা, এটা কোনোভাবেই সম্ভব নয় যে মাত্র 3 মাসে এরকম অপরাধীর জামিন হয়ে যাওয়া। সেই অসম্ভবকে সম্ভব করেছেন বিএনপি নেতা ও নেত্রকোনা 1 আসনের বিএনপির ক্যান্ডিডেট ব্যারিস্টার কায়সার কামাল। বলছি হাদিকে গুলি করা সন্ত্রাসী ফয়সাল করিমের কথা। সে অস্ত্রসহ অ্যারেস্ট হওয়ার 3 মাসের মাথায় তাকে জামিন করিয়ে জেল থেকে বের করেন বিএনপি নেতা কায়সার কামাল।
শুধু জামিন করেই তিনি ক্ষান্ত দেননি, মেয়াদ শেষে জামিনের সময়সীমা আরও বাড়িয়ে দিয়েছেন। তার মানে এই খুনি তার রেগুলার ক্লায়েন্ট। এত লিগ ধরে ইন্টারিম সরকার, এরপরেই জামিন হয়ে যায়। কেন যায় এবার বুঝলেন? এই কায়সার কামালরা অস্ত্রধারী আওয়ামী সন্ত্রাসীদের জামিনদার হয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করে যাচ্ছেন। শরীফ ওসমান হাদির উপর গতকাল নৃশংস হামলার মূল মাস্টারমাইন্ড ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এই মার্ডারার দাউদ খান 5 আগস্টের পরবর্তী সময় 2বার অ্যারেস্ট হয়েছিল। এর মধ্যে একবার 2024 সালের নভেম্বর মাসে সে গ্রেপ্তার হয় র্যাবের হাতে। ছবিতে যাকে দেখছেন এই সেই সন্ত্রাসী খুনি। সে সময় বিভিন্ন পত্রিকার খবরে ফয়সাল করিমের ছবিসহ খবর প্রকাশিত হয়েছিল। তথ্য বলছে, রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে তাকে গ্রেফতার করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। কিন্তু মাত্র 3 মাসেই তার জামিন হয়ে গেছে। এই ভয়াবহ গডফাদারকে আইনি সহযোগিতা দিয়েছে কারা? 3 মাসের আলটিমেটামে ওর জামিন করিয়ে আনতে পারে এমন আইনজীবী কে? বর্তমানে এদেশের হাইকোর্টে যে কজন প্রভাবশালী আইনজীবী আছেন তার মধ্যে একজন হলেন বিএনপির ব্যারিস্টার কায়সার কামাল। বলা চলে যার পকেটেই এখন বাংলাদেশের কোর্ট কাছারি, যাকে বিএনপির লোকেরা বর্তমানে বাংলাদেশের আইনাঙ্গনের লিওনেল মেসিও বলে থাকে। কারণ তিনি আর কেউ নন, খোদ বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক। বিশাল পাওয়ারফুল পোস্ট। বিএনপির মতো একটা দলের আইন সম্পাদক হাইকোর্টে কারো জামিন চাইবেন আর সেটা হবে না, এটা হতেই পারে না। কিন্তু তিনি এমন একজনের জামিন করিয়েছেন যে কিনা লীগের প্রফেশনাল শুটার, কিলার, খুনি। দ্য ডিসেন্ট বলছে, ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ 2024 সালের 8 নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। এরপর ফয়সাল করিমের জামিনের জন্য অ্যাডভোকেট কায়সার কামাল এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান আবেদন করলে চলতি বছরের 16 ফেব্রুয়ারি হাইকোর্ট তার 6 মাসের জামিনের আদেশ দেন। ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক, তাও কেন্দ্রীয় কমিটির। যেন কোনো কমিটির না, অন্য কোনো ওয়ার্ড বা ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, জেলা কমিটির না, একবারে কেন্দ্রীয় কমিটির। কায়সার কামালদের নীতি নৈতিকতা বলতে কিছু নেই। যে কায়সার কামালরা সারা দেশে তোলপাড় সৃষ্টি করা মাসুদ করিমের জামিন করায়, তারা এদেশের এমপি হলে কি করবে, কি আইন প্রণয়ন করবে তা বলাই বাহুল্য। তবে এসব তথ্য সামনে আসার সাথে সাথেই তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকেও সরিয়ে ফেলা হয়েছে। চিন্তা করা যায় এরা আইনাঙ্গনে কতটা নগ্ন হস্তক্ষেপ করছে এখনই। বিএনপির এমপি ক্যান্ডিডেট কায়সার কামাল জামিন করিয়েছে এক শীর্ষ সন্ত্রাসীকে। বিএনপির মনোনীত আসিফ নজরুলের বিচার বিভাগ জামিন দিয়েছে। তবুও আমাদের বিএনপিকে দায় মুক্তি দিয়ে যেতে হবে। তবু বলতে হবে বিএনপি আমাদের লাগবে, তাদের কোনো দোষ নাই, তারা নিষ্পাপ। ভারতকে ঠেকানোর জন্য হলেও বিএনপির সব দোষ মাফ, 7 গুণ মাফ। এই মাসুদের জামিনের 6 মাস মেয়াদ শেষ হওয়ার পর চলতি বছরের 12 আগস্ট জামিনের সময়সীমা বৃদ্ধির জন্য পুনরায় আবেদন করেন বিএনপির কায়সার কামাল। নতুন করে 1 বছরের জন্য জামিন করা হয় তার আদালতে। আদালতের নথিতে দেখা যাচ্ছে 16 ফেব্রুয়ারি জামিন আদেশ হওয়ার পর পরবর্তী নানান প্রক্রিয়া শেষে দ্রুততার সাথে 19 জুলাই সেটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এই দেশের রাজনীতিতে সহিংসতা নতুন কিছু না। রাজনীতিবিদরা প্রকাশ্যে বলতে না চাইলেও এমন সহিংসতার পেছনে শক্তিশালী বৈদেশিক স্বার্থ, ভূরাজনৈতিক প্রতিযোগিতা এবং নব্য উপনিবেশবাদী চাপ বড় ভূমিকা রাখে। দেশের উপর বিভিন্ন পরাশক্তির দখলদারিত্ব এবং স্বার্থে টানাপোড়েন অস্বীকার করা রাজনৈতিক অপরিপক্কতা ছাড়া আর কিছুই নয়। ওসমান হাদির উপর হামলাও সেই দীর্ঘদিনের নোংরা রাজনৈতিক বাস্তবতারই আরেকটি সম্প্রসারণ। কষ্টের বিষয় হলো, বহু তরুণদের রক্ত, পরিশ্রম ও স্বপ্ন এই ভ্রষ্ট কায়সার কামালদের মতো লোভীদের রাজনৈতিক খেলায় হারিয়ে যায়। যারা এই ব্যবস্থার অধীনে থেকে এখনো সিনসিয়ারলি পরিবর্তন আশা করে, তারাও কবে যে বুঝবে এই রাজনৈতিক পথ শেষ পর্যন্ত লোভ লালসার কাছে হেরে যায়। তরুণদের শক্তি, তাদের স্বপ্ন, তাদের প্রাণ চাঞ্চল্য এসব যেন কোনো হীন রাজনৈতিক স্বার্থ, কোনো নব্য উপনিবেশবাদী শক্তি বা আঞ্চলিক চাপের হাতিয়ার হয়ে না যায়। দর্শক, আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে।